সবাইকে নমস্কার এবং আদাব। তো ভাইয়া, জীবের বংশগতি বিবর্তনের নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের টপিকটা হইতেছে মানুষের লিঙ্গ নির্ধারণ, তাই না? তো দেখ, আমাদের এখান থেকে প্রথম প্রশ্ন কি বলছে, মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কত? মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কত? দেখো, আমাদের এই যে মানবদেহে ক্রোমোজোম সংখ্যা হইতেছে 46টা, 46টি, বা বলতে পারি 23 জোড়া, 23 জোড়া। ঠিক আছে, এই যে 46টি থেকে 44টি বা 22 জোড়া, এগুলোকে বলা হয় অটোজোম। এগুলোকে বলা হয় অটোজোম। আবার বাকি যে তোমার দুইটা থাকে, দুইটি বা এক জোড়া, এটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। বুঝা গেল? তাহলে দেখো, মানবদেহে কতটি ক্রোমোজোম থাকে ভাইয়া? 46টা ক্রোমোজোম থাকে। এর মধ্যে 46টি ক্রোমোজোম থাকে, এর মধ্যে 44টি বা 22 জোড়া হইতেছে তোমার অটোজোম, আর বাকি দুইটা বা এক জোড়া হইতেছে তোমার সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তার মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কতটি ভাইয়া? হইতেছে, যেহেতু সংখ্যা বলছে, সংখ্যা হইলে কতটি হবে? 46টা হবে। যখন জোড়া বলবো তখন 23 দেখাবো। তোমরা কিন্তু এখানে 23 দেখালে কিন্তু ভুল হবে। আমাকে সংখ্যা বলছে, এ কারণে আমাকে 46 দেখাতে হবে। আচ্ছা, তাহলে দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, দেখো, শারীরবৃত্তীয় কার্যাদি সম্পাদন এবং ভ্রূণ ও দেহ গঠন করে কোনটা? দেখো, এই যে আমি যে বললাম না 22টি 44টি হইতেছে অটোজোম বা 22 জোড়া হইতেছে অটোজোম, এই অটোজোম হইতেছে তোমার কি করে? অটোজোম হইতেছে যে শারীরবৃত্তীয় যত কাজ আছে আমাদের ভ্রূণ, দেহ গঠন, এগুলোতে কে কাজ করে? এই যে অটোজোমটা কাজ করে। তাহলে ভাই, এই যে সেক্স ক্রোমোজোম, এটা কি কাজ করে? এটা হইতেছে আমাদের যে লিঙ্গ নির্ধারণ। এই যে সেক্স ক্রোমোজোম কিসে কাজ করে? এটা হইতেছে লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। এখন লিঙ্গ নির্ধারণ মানে কি? তোমার যে ছেলে হবে নাকি মেয়ে হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা কে ভূমিকা রাখে? এই যে সেক্স ক্রোমোজোম, এটা ভূমিকা রাখে। ঠিক আছে। আর অটোজোম কি ভাইয়া? এই যে লিঙ্গ নির্ধারণ বাদে, এই যে লিঙ্গ নির্ধারণ বাদে বাকি যে যা কাজ আছে সবগুলাকে কাজ করে, এটা হচ্ছে অটোজোম কাজ করে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের আগের প্রশ্নে আমি একটা কিছু অ্যাড করি। এই যে বললাম না ভাইয়া, এই যে এখানে দুইটা ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোম হইতেছে দুইটা, বললাম না? এই যে এখন এই যে দুইটা কি কি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। একটা হইতেছে তোমার এক্স আর একটা হইতেছে ওয়াই, এই দুইটা ক্রোমোজোমগুলো থাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি পরবর্তী প্রশ্নে যাই। দেখো কি বলছে, লিঙ্গ নির্ধারণে কোনটির ভূমিকা নেই? লিঙ্গ নির্ধারণে কোনটির ভূমিকা নেই? লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা আছে? এখানে ভূমিকা আছে হইতেছে সেক্স ক্রোমোজোমের। সেক্স ক্রোমোজোমের কি আছে? ভূমিকা আছে। এখন সেক্স ক্রোমোজোমের মধ্যে কয়টা ক্রোমোজোম ভাইয়া? একটা হইতেছে এক্স আর একটা হইতেছে ওয়াই। তাহলে দেখো কি হচ্ছে, এক্স ক্রোমোজোম আছে, এটার ভূমিকা আছে, ওয়াই ক্রোমোজোম, এটারও ভূমিকা আছে, অটোজোম। আচ্ছা, বাবা। এখন কি করবে? অনেকে কি করবে, এই যেখানে বাবাটা দেখাই দিবে। ঠিক আছে, কিন্তু বাবাটা কিন্তু হবে না। এখানে আনসার কোনটা হবে? এখানে আনসার হবে অটোজোম। এখন কেন বাবা হবে না? কেন? বাবার ভূমিকা আছে। কীভাবে ভূমিকা আছে দেখো, আমি তোমাদের একটু যদি বলতে চাই। এই দেখো, এদিকে হইতেছে তোমার বাবা, এদিকে হইতেছে আমার মা। ঠিক আছে। এখন বাবার মধ্যে কী কী ক্রোমোজোম থাকে? তাকে হইতেছে এক্স আর ওয়াই। মার ক্ষেত্রে কী কী ক্রোমোজোম থাকে ভাইয়া? এক্স এক্স, দুইটাই কি সেম। ঠিক আছে। এখন এদের মধ্যে যখন সংকরায়ন হবে তখন কি হবে? এই যে এক্স এক্স তারা মিলিত হবে, এখানে যাবে। আবার এটার সাথে এই যে ওয়াইয়ের সাথে তখন কি হবে? এই এক্সের সাথে যখন মিলবে এটা তখন এটা হবে এক্স ওয়াই। ঠিক আছে। তো এক্স এক্স মানে কি? এটা হচ্ছে কন্যা বা মেয়ে, তাই না? কন্যার ক্রোমোজোম। আর যখন এক্স ওয়াই হবে তখন কি হবে? পুত্র বা ছেলে। তাহলে দেখো, এই যে এক্স এক্স আর এক্স ওয়াই, ঠিক আছে। তো এই যে এক্সটা, এটা কোথা থেকে আসছে? এটা আসছে তোমার বাবা থেকে, বা যে বাবার এক্সটা আসছে। আর এই এক্সটা কি? এটা হচ্ছে মার এক্স। ঠিক আছে। আবার এই যে এক্স ওয়াই, এই যে ওয়াইটা কি ভাই? এটা হচ্ছে বাবার এই যে ওয়াই। আর সামনের যে এক্সটা কি? এটা হচ্ছে মাথা থেকে আসছে, তাই না? তো এই যে আমার এক্স আসলে
বাবা থেকে যদি এক্স আসে তাহলে হবে কন্যা, বাবা থেকে যদি ওয়াই আসে তাহলে হবে পুত্র। তাই মানে কি, বাবা কিন্তু এখানে মেইন মানে ভূমিকা রাখে, লিঙ্গ নির্ধারণে বাবা কিন্তু এখানে ভূমিকা রাখে, মূল ভূমিকা রাখে। তো সন্তানটা কন্যা হবে নাকি পুত্র হবে এটা কিন্তু বাবাই নির্ধারণ, বাবার ক্রোমোজোমে কিন্তু নির্ধারণ করে। ঠিক আছে, তো বাবার ক্রোমোজোম থেকে যদি এক্স আসে তাহলে হবে কন্যা সন্তান, আর বাবার ক্রোমোজোম থেকে যদি ওয়াই আসে তাহলে কোনটা হবে, পুত্র সন্তান হবে। ঠিক আছে, এ কারণে তাহলে আনসার কোনটা হবে, অটোজম। তো পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এই দেখো এখানে চিত্রটা আমি যে এখন যেটা লেখাইলাম এটা কিন্তু দেওয়া আছে। এই দেখো এখানে কে দেওয়া আছে, পিতা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি মাতা। তো এই যে বাবার মধ্যে কি ক্রোমোজোম থাকে, এক্স থাকে এবং ওয়াই থাকে, আর মায়ের ক্ষেত্রে কোন ক্রোমোজোম থাকে, এক্স থাকে এবং এক্স থাকে, তাই না? তো দেখো এই যে এই এক্সের সাথে যদি এই এক্সটা যদি আসে তাহলে কী হইলো, এক্স 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 মানে কি, কন্যা, কন্যা। আবার এই যে তোমার যে ওয়াইয়ের সাথে যদি এই এক্সটা যদি আসে তাহলে কি হবে, এক্স ওয়াই হবে, মানে কি, পুত্র। ঠিক আছে, তাইলে এখানে কে ভূমিকাটা পালন করতেছে, এই যে পিতা কিন্তু ভূমিকা পালন করতেছে। সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কিন্তু পিতা কিন্তু নির্ধারণ করে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী টাইপে যাই। দেখো আমাদের পরবর্তী টাইপে কী বলছে, জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো প্রশ্ন কী বলছে, কোন রঙের বর্ণান্ধতাকে সার্বজনীন বর্ণান্ধতা বলে। এই যে লাল সবুজ বর্ণান্ধতা এটাকে কী বলা হয়, সার্বজনীন বর্ণান্ধতা বলে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, বইয়ের লাইন থেকে প্রশ্ন দিছে এটা। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন কী বলছে, বাংলাদেশের শতকরা কত ভাগ লোক বর্ণান্ধ। বাংলাদেশের শতকরা হইতেছে 10% লোক কি বর্ণান্ধ। মানে তোমাদের বইয়ে 10% সরাসরি বলে নাই, তোমাদের বইয়ে বলছে যে প্রতি 100 জনে 10 জন হয়, বা প্রতি 10 জনে একজন হয়, প্রতি 10 জনে একজন বর্ণান্ধ, মানে কি 10%, তাই না? 10%, এটাই তো বোঝানো হয়েছে, 10%। ঠিক আছে, আচ্ছা তাহলে আনসার কোনটা হবে এখানে, 10%। দেখো এরপরে প্রশ্ন কি বলছে, হাইড্রক্সি ক্লোরোকুইনিন সেবনে কোন রোগটি হতে পারে। হাইড্রক্সি ক্লোরোকুইনিন সেবনে কোন রোগটি হতে পারে। এখন দেখো এই যে বাত রোগের জন্য এই যে রোগটা, এই ওষুধটা আছে বাত রোগ, এই যে বাত রোগের জন্য আমরা যদি এই ওষুধটা যদি সেবন করি তারা কি হয়, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেসে তারা ভুগে। ঠিক আছে, এই রোগটা হইতে পারে। তাহলে দেখো হাইড্রক্সি ক্লোরোকুইনিন আমি যদি সেবন করি তাহলে আমার কী হইতে পারে, বর্ণান্ধতা হইতে পারে, বর্ণান্ধতা হইতে পারে। ঠিক আছে, কারণ কেন ভাইয়া, এই যে আমি যদি এই ওষুধটা আমি যদি সেবন করি আমার যে চোখের যে পিগমেন্টগুলো আছে, রঞ্জকগুলো আসে, সেগুলো কী হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, ফলে আমরা কি করতে পারি, আমরা বর্ণান্ধতা হইতে পারি। আচ্ছা এর পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো, সুস্থ বাবা ও বাহক মা এর সন্তানদের মধ্যে শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে। এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস সিকিউ এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাই দেখো সুস্থ বাবা, সুস্থ বাবা মানে কি, সুস্থ বাবা মানে এক্স ওয়াই সুস্থ, বাহক মা মানে কি হবে, তার এক্সট্রা ক্রোমোজোম একটা ক্রোমোজোম হবে বাহক। তাহলে শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে, তা আমি এটাকে চার্টের মাধ্যমে করি, আমরা চার্ট আকারে এটাকে আমরা সলভ করি। চার্ট আকারে করলে আমাদের কোনো ভুলই হবে না। ঠিক আছে, আচ্ছা এখন দেখো একটা সেকেন্ড, এরপর আমরা একটা চার্ট আমরা আঁকে ফেলবো। আচ্ছা এখন দেখো এই যে এদিকে কি হবে, এটা কার, এটা হইতেছে তোমার পিতার, তাই না? পিতাকে এভাবে দিয়ে প্রকাশ করা হয়, তাই পিতারটাকে আমি এভাবে প্রকাশ করলাম, এদিকে হবে পিতারটা, আর নিচের দিকে হবে মাতারটাকে আমরা এভাবে দিয়ে প্রকাশ করি, তাই না? তো দেখো পিতার ক্রোমোজোম কি ভাইয়া, এক্স আর ওয়াই, আর মাতার ক্রোমোজোম কি, একটা বাহক। ঠিক আছে, তো এভাবে লিখলাম। এখন দেখো কি হবে, এই যেখানে কি হইলো, এক্স আর এক্সি, এক্স আর এক্সি, এরপর এখানে কি হবে, এক্সি আর ওয়াই, এক্সি আর ওয়াই, তাই না? এখানে কি হবে, এক্স 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 এক্স, এখানে কি হবে, এক্স ওয়াই। তো এইগুলো হইলো আমার। তাহলে দেখো আমার প্রশ্ন কী বলছে, প্রশ্ন বলছে যে সুস্থ বাবা এবং বাহক মা এর সন্তানদের মধ্যে শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে। তাহলে দেখো এই যে এটা
এটা কি? এটা হচ্ছে বাহক কন্যা, এটা হবে বাহক কন্যা। এটা কি ভাইয়া? বর্ণান্ধ ছেলে, বর্ণান্ধ পুত্র, তাই না? এটা কি? সুস্থ কন্যা, এটা কি? সুস্থ পুত্র। তাহলে দেখো সুস্থ বাবা এবং বাহক মায়ের মধ্যে যদি সংকরায়ন হয়, এক্ষেত্রে বর্ণান্ধ হবে একজন, 4 জনের মধ্যে শুধুমাত্র এই একজন হবে কি? বর্ণান্ধ। তার মানে কি? 100%-এর মধ্যে 25% হবে বর্ণান্ধ। আনসার কোনটা হবে? ক নম্বরটা হবে, 25% হবে। আরেকটি প্রশ্ন যদি বলতো সুস্থ বাবা এবং বাহক মা এর সন্তানদের মধ্যে বাহক কতজন? বাহক হবে কতজন? বাহক হবে তোমার, বাহকও হবে 25%, বাহকও হবে কত পার্সেন্ট? 25%, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো কি বলছে, কোন কোষের প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে থ্যালাসেমিয়া হয়? কোন কোষের প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে তোমার কি হয়? থ্যালাসেমিয়া হয়। তো দেখো এই যে থ্যালাসেমিয়াটা তোমার এই যে আমাদের আরবিসিতে দেখো, এই যে আমাদের যে আরবিসি, এটা 2 ধরনের প্রোটিন দিয়ে তৈরি। কি কি প্রোটিন ভাই? একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন, আলফা গ্লোবিউলিন, আরেকটা হইতেছে বিটা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন। এখন দেখো এই যে আলফা গ্লোবিউলিন, এই আলফা গ্লোবিউলিনের যে জিনটা, এই জিনটা যদি নষ্ট থাকে, এই আলফা গ্লোবিউলিনের যদি জিনটা যদি নষ্ট থাকে, তো এক্ষেত্রে যে রোগটা হবে সেটাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া। আর যদি বিটা গ্লোবিউলিনের যদি জিনটা যদি নষ্ট হয়, তো সেক্ষেত্রে যেটা হবে সেটাকে আমরা বলি বিটা থ্যালাসেমিয়া, ঠিক আছে। তো দেখো আমি কি বলছি, আমাদের যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, ঠিক আছে, এটা হইতেছে 2টা প্রোটিন দিয়ে তৈরি, একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন আর একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন। এখন আলফা গ্লোবিউলিনের যে জিনটা আছে এটা যদি নষ্ট হয়, তো এক্ষেত্রে কী হবে? আলফা থ্যালাসেমিয়া। আর বিটা গ্লোবিউলিনের জিনটা যদি নষ্ট হয় তাহলে হবে বিটা থ্যালাসেমিয়া, ঠিক আছে। এখন এই যে বিটা থ্যালাসেমিয়া আছে না, এটাকে কি বলা হয়? এটা আরেকটা নাম আছে, এটার নামটা কি? এটাকে বলা হয় কুলির থ্যালাসেমিয়া বলা হয়, তোমাদের বইয়ে দেওয়া আছে, কুলির থ্যালাসেমিয়া বলা হয়, ঠিক আছে। তো দেখো আমাকে প্রশ্ন কি বলছে, কোন কোষের প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে থ্যালাসেমিয়া হয়? এই যে আরবিসি, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। ক নম্বরটা হবে কি আনসার, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে যাই। দেখো কি বলছে, হিমোগ্লোবিন বহনকারী কণিকাটি নষ্ট হলে কোন রোগটি হতে পারে? দেখো এই যে হিমোগ্লোবিন বহন করে কে, এটা করে হইতেছে আরবিসি। আরবিসি যদি নষ্ট হয়ে যায় তো কি হইতে পারে? থ্যালাসেমিয়া হয়, ঠিক আছে। আরবিসির কি বলছি, আরবিসির অস্বাভাবিক, এটাই তো তোমার থ্যালাসেমিয়া, তাই না? তো এখানে কি হবে? থ্যালাসেমিয়া হবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, তো দেখো এই যে থ্যালাসেমিয়া যে মেজর বলছে, এখানে দেখো এই যে তোমার জিনের প্রাপ্তির উপর, সন্তানটা জিনের প্রাপ্তির উপর থ্যালাসেমিয়াকে 2 ভাগে ভাগ করা যায়। থ্যালাসেমিয়া, জিনের প্রাপ্তির উপর থ্যালাসেমিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হইতেছে তোমার মেজর থ্যালাসেমিয়া, আরেকটা হইতেছে তোমার মাইনর থ্যালাসেমিয়া। একটা হইতেছে মেজর থ্যালাসেমিয়া, আরেকটা হইতেছে কি মাইনর থ্যালাসেমিয়া। এখন মেজর থ্যালাসেমিয়াতে কি হয়? মেজর থ্যালাসেমিয়াতে হয় তোমার মা ও বাবা উভয় থেকে জিনটা পায়, উভয় থেকে জিনটা পায় মেজর থ্যালাসেমিয়াতে। আর মাইনরে কি হয়? মা অথবা বাবা যে কোনো একজন থেকে জিনটা পায়, যে কোনো একজন থেকে জিনটা পায়, ঠিক আছে। তাহলে দেখো এই যে কি বলছিলাম, জিনের প্রাপ্তির উপর থ্যালাসেমিয়াকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হইতেছে মেজর থ্যালাসেমিয়া আর একটা হইতেছে মাইনর থ্যালাসেমিয়া। মেজর থ্যালাসেমিয়াতে এই যে থ্যালাসেমিয়ার যে জিনটা, এটা মা এবং বাবা দুজনের কাছ থেকে পেয়ে থাকে। আর মাইনর থ্যালাসেমিয়াতে কি হয়? মা অথবা বাবা যে কোনো একজন থেকে থ্যালাসেমিয়ার জিনটা পেয়ে থাকে। তোমার প্রশ্ন কি বলছে? আমাকে প্রশ্ন বলছে
থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কোনটি প্রয়োজন, মানে কোনটি প্রযোজ্য? এই যে মেজরের ক্ষেত্রে মা ও বাবা দুইটার কাছ থেকে পেয়ে থাকে। তো অপশনে দেখো ক নম্বরে কী বলছে, মা ও বাবা উভয়ের কাছ থেকে জিনটা পেয়ে থাকে। হ্যাঁ, এটাই হবে আনসার। খতে কী বলছে, বাবা অথবা মা থেকে জিন পাই। এটা কোনটার ক্ষেত্রে হবে? এটা হবে তোমার মাইনরের ক্ষেত্রে। এটা হবে কোনটার ক্ষেত্রে? মাইনর বললে এটা হবে। কোনো উপসর্গ দেখায় না, না এটা হবে না। ঘ নম্বরে কী বলছে, কেবলমাত্র জিনের বাহক হিসেবে কাজ করে, না এটাও না। আনসার কোনটা হবে? ক নম্বরটা হবে। দেখো এর পরবর্তী প্রশ্নে কী বলছে, দেখো থ্যালাসেমিয়া বাহক বাবা ও বাহক মায়ের সন্তানদের থ্যালাসেমিয়া সন্তান জন্মের সম্ভাবনার হার কত? এটাও গুরুত্বপূর্ণ। তাহলে দেখো থ্যালাসেমিয়ার বাহক বাবা মানে কি? বাহক বাবা মানে হইতেছে তোমার, আচ্ছা তোমার থ্যালাসেমিয়াকে আর দিয়ে প্রকাশ করছে তোমাদের বইয়ে, তাই না? তো আমরা আর দিয়ে লিখি। বাহক বাবা মানে কি? এটা বাহক বাবা, এটা হচ্ছে কি বাহক বাবা। আর যদি কি বলছে বাহক মা, বাহক মা মানে কি? বাহক মা মানে হইতেছে আর বাহক মা। তো আমরা আবার এই যে চারটা কি, এই যে চারটা আমরা আঁকলাম। আচ্ছা এই যে আমরা চারটা আমরা এঁকে ফেললাম। তাহলে এখন আমরা চারটে মানগুলো বসে দেখো, এদিকে হবে তোমার বাবারটা, বাবা কোনটা? এই যেটা, ঠিক আছে। আর এটা কোনটা? মাটাকে আমরা এভাবে দিয়ে প্রকাশ করি। আর এদিক বরাবর হবে তোমার মাতারটা। মায়ের কী হবে? বাহক, তাহলে আর 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 বাবারটা কী হবে? সেমভাবে আর আর। তো এখন দেখো কী হবে, এই যে আর 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 এখানে কী হবে? আর ছোটো হাতের আর, এখানে দেখো তোমার আর এখানে কী হবে? দুইটা ছোটো হাতের আর, তাই না? তো আমাকে এখন দেখো, আমাকে এটা মানে কি? এটা মানে হচ্ছে সুস্থ পুত্র বা সন্তানটা হবে কী হবে? সুস্থ হবে। বড় হাতের আর মানে সুস্থ, তাই না? এখানে কী হবে ভাইয়া? বাহক সন্তান। এটা হবে তোমার বাহক সন্তান। এটাও কি বাহক সন্তান। আর এটা কি? থ্যালাসেমিয়া আক্রান্ত। এটা কি? থ্যালাসেমিয়া আক্রান্ত। তবে প্রশ্ন কী বলছে দেখো, প্রশ্ন বলছে থ্যালাসেমিয়ার বাহক বাবা ও বাহক মায়ের সন্তানদের থ্যালাসেমিয়া সন্তান জন্মের সম্ভাবনা হার কত? এই যে মাত্র থ্যালাসেমিয়া কত পার্সেন্ট? এই একটা, তার মানে কি 25%, তাই না? 4 জনের মধ্যে একজন থ্যালাসেমিয়া, তো এটা কি হবে? এই যে 25%। আনসার কোনটা হবে? 25%। আর এই যেগুলা কি, এগুলো হইতেছে তোমার বাহক। এই দুইটা কি? এই দুইটা হইতেছে বাহক, তাই না? আবার এই যেটা কি, এটা হইতেছে সুস্থ। এটা হইতেছে কি? সুস্থ। এটা কি? এটা হইতেছে সুস্থ। আশা করি আমরা বুঝতে পারছি। তো দেখো তোমাদের কিছু প্র্যাকটিস দেওয়া আছে। কি বলছে দেখো, একজন বর্ণান্ধ পুরুষের সাথে বর্ণান্ধ মহিলার বিয়ে হলে সন্তানের ক্ষেত্রে কী ঘটবে? তো দেখো একজন বর্ণান্ধ পুরুষ মানে কি? বর্ণান্ধ পুরুষ মানে হচ্ছে তোমার XCY বর্ণান্ধ পুরুষ। আর বর্ণান্ধ মহিলা মানে কি? মানে হচ্ছে XC। এখন তোমরা এটার চারটা বানাবা, চারটা বানিয়ে তোমরা এটা নিজেরা দেখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো লাল সবুজ বর্ণান্ধতা নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয়? আচ্ছা, এই যে প্রশ্নটা দেখো, লাল সবুজ বর্ণান্ধতা নির্ণয়ের জন্য একটা পরীক্ষা আছে, এটার নাম হইতেছে ইশিহারা। এই যে দেখো তোমাদের পাশে একটা চিত্র দেওয়া আছে, এই যে এখানে দেখো, এখানে লেখা আছে লাল সবুজ বর্ণান্ধতা নির্ণয় করার জন্য ব্যবহৃত ইশিহারা। এই ইশিহারা, এটা কি করা হয়? পরীক্ষাটা করা হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, ইশিহারা পরীক্ষা করা হয়। আচ্ছা, তো এখন আমাদের নতুন আরেকটা টপিক, এটা টপিকটার নাম হইতেছে জৈব বিবর্তন তত্ত্ব। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, ইভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ইভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন হইতেছে এই যে হাওয়ার্ড স্পেন্সার। ইভলিউশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন ভাইয়া? এটা ব্যবহার করেন হইতেছে হাওয়ার্ড স্পেন্সার, ঠিক আছে? আবার এই যে জেনোফেন, জেনোফেনে কী করছে ভাইয়া? তিনি হইতেছে, তাদের বইয়ে দেওয়া আছে দেখো, এটা হইতেছে প্রথম জীবাশ্ম আবিষ্কার করছে।
প্রথম জীবাশ্ম আবিষ্কার করছে, এটা একটু মনে রাখতে হবে। আবার এই যে ডারউইন, এই ডারউইনকে কি বলা হয়? এই যে বিবর্তনবিদ্যার জনক, বিবর্তনবিদ্যার জনক বলা হয়। আর এই যে অ্যারিস্টটল আছে, এই অ্যারিস্টটলকে কি বলা হয়? এটাকে বলা হয় জীববিজ্ঞানের জনক। ঠিক আছে, তাহলে জীববিজ্ঞানের জনক হইতেছে অ্যারিস্টটল। হ্যাঁ, এরপরে ইভলিউশন শব্দটি কে ব্যবহার করছে প্রথমে? এটা ব্যবহার করছে হইতেছে হাওয়ার্ড স্পেন্সার। আর প্রথম জীবাশ্মকে আবিষ্কার করছে জেনোফেন। আর বিবর্তনবিদ্যার জন্য কাকে বলা হয়? ডারউইনকে বলা হয়। এই তথ্যগুলো একটু মনে রাখবা। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে? কোন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করছে? এই যে বলছিলাম না, জেনোফেন। ঠিক আছে, গ নম্বরটা হবে আনসার, জেনোফেন। আচ্ছা, এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে? দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি কত সালে প্রকাশিত হয়? এই যে সাল থেকে এটা তোমাদের বোর্ড পরীক্ষাতে একটা প্রশ্ন আসছে। এই সালটা একটু কষ্ট করে মনে রাখবা। এটা হইতেছে 1859 সাল। 1859 সাল। দেখো এই বইয়ের লেখককে, এই বইয়ের লেখক হইতেছে ডারউইন। এই বইয়ের লেখক হইতেছে ডারউইন। ঠিক আছে, আচ্ছা এটা একটু মনে রাখবা। তো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে? পৃথিবী সৃষ্টির সময় কোনটির অস্তিত্ব ছিল না? পৃথিবী সৃষ্টির সময় কোনটির অস্তিত্ব ছিল না? দেখো এই যে আমাদের যে পৃথিবী যখন প্রথম দিকে আমাদের কি ছিল দেখো, তোমাদের বইয়ে দেওয়া আছে আমাদের পৃথিবী প্রথম দিকে ছিল হইতেছে মিথেন ছিল। মিথেন মানে কি? CH4। এই যে মিথেন ছিল। এরপরে ছিল হইতেছে অ্যামোনিয়া ছিল, NH3। এটাকে বলা হয় অ্যামোনিয়া ছিল। এরপরে ছিল হইতেছে হাইড্রোজেন সালফাইড মানে কি? H2S। এটাকে বলা হয় হাইড্রোজেন সালফাইড। এরপরে ছিল হইতেছে তোমার জলীয় বাষ্প মানে কি? পানি, জলীয় বাষ্প ছিল। এরপরে ছিল হইতেছে নাইট্রোজেন ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, কিন্তু কি ছিল না? কিন্তু কোনো অক্সিজেন ছিল না। বোঝা গেল? এটা কিন্তু বুঝবা। তাহলে পৃথিবী সৃষ্টির সময় কোনটির অস্তিত্ব ছিল না? এই যে অক্সিজেনের অস্তিত্ব ছিল না। কি ছিল? মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন সালফাইড ছিল, জলীয় বাষ্প ছিল, নাইট্রোজেনও ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল। শুধু কি ছিল না? ওই যে অক্সিজেনটা ছিল না। তাহলে আনসার কোনটা হবে? এই যে দেখো ঘ নম্বরে কিন্তু অক্সিজেন দেওয়া আছে, এটা হবে আনসার। তো পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে দেখো? প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তককে? প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক হইতেছে ডারউইন। ঠিক আছে, ডারউইন। তো ভাইয়া মনে আছে কি? এই যে লিনিয়াস হইতেছে তোমার ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা, এটার জনক। তিনি আবার কি করছিলেন? তিনি কিন্তু আবার দ্বিপদ নামকরণও কিন্তু করছিলেন। তিনি কিন্তু করছিলেন। এবার মেন্ডেল কি ভাইয়া? জেনেটিক্স বা বংশগতিবিদ্যা, এটার কি জনক? এই বংশগতিবিদ্যার জনককে তোমার মেন্ডেল। ঠিক আছে, এগুলো বারে একটু প্র্যাকটিস করবা, কারণ এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। দেখো এরপরে প্রশ্ন কি বলছে দেখো? এরপরে প্রশ্নে বলছিতেছে একটি স্যামন মাছ প্রজনন ঋতুতে কতটি মানে কি পরিমাণ ডিম ছাড়ে? ঠিক আছে, তো কি বলছে? একটি স্যামন মাছ প্রজনন ঋতুতে কি পরিমাণ ডিম ছাড়ে? এটা তোমাদের বইয়ের ডাটা দেওয়া আছে, এটা হচ্ছে 3 কোটি। এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো একটু রিডিং পড়ে যাবা। ঠিক আছে, একটু, কারণ এগুলো ডাটাগুলো তো মুখস্থ টাইপের, তাই না এগুলা? এরপর দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে? প্রবাহ চিত্রটি কোনটি নির্দেশ করে? কি বলছে দেখো? ঘাসফড়িংকে খায় হইতেছে শালিককে খায় হইতেছে কে? সাপ, তাই না? এখন দেখো এই যে জিনিসটা দেখো, আমার এই যে তোমার ডারউইন যে মতবাদগুলো দিছিল, তিনি তখন কি বলছিল ভাইয়া? ওই যে অস্তিত্বের জন্য সংগ্রাম,
তিনি কিন্তু ওখানে একটা কথা বলছিলেন, তার যে মতবাদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম একটা পয়েন্ট আছে না, তিনি তখন কিন্তু অনেকগুলো কিন্তু ভাগ করছে। তিনি একটা ভাগ করছিলেন হইতেছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আন্তঃপ্রজাতিক সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে কি, মনে করো যে তোমার কি হইলো, মানে ওই যে কীট পতঙ্গকে কী খাইতেছে, সাপ খাইতেছে, ঠিক আছে, আবার যে সাপকে সাপ কি আবার কি খায়, সরি, কীট পতঙ্গকে তোমার ব্যাঙ খাইতেছে, আবার যে ব্যাঙকে কি খায়, সাপ খায়। তো এটা কি, এটা হচ্ছে তোমার আন্তঃপ্রজাতিকের মধ্যে পড়ে, ঠিক আছে। আরেকটা কি ছিল, আরেকটা ছিল হইতেছে তোমার অন্তঃপ্রজাতিক। অন্তঃপ্রজাতিক, এখন অন্তঃপ্রজাতিক মানে কি, অন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে হইতেছে, মনে করো যে নিজের প্রজাতির মধ্যেই কি হয়, নিজেরা নিজেদের মধ্যে কি হয়, সংগ্রামটা শুরু করে, ঠিক আছে। তো যদি নিজের প্রজাতির মধ্যে যদি হয়, এটাকে বলা হয় অন্তঃপ্রজাতিক সংগ্রাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম, আরেকটা কি, আরেকটা হইতেছে পরিবেশের সাথে সংগ্রাম। পরিবেশের সাথে সংগ্রাম যেমন ধরো যে বন্যা, খরা, এই যে ঘূর্ণিঝড়, এগুলোর ক্ষেত্রে যে আমাদের যে অনেক কিন্তু প্রাণী কিন্তু কী হয়, এদের সাথে কিন্তু সংগ্রামটা করার লাগে। তো এটা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম, ঠিক আছে। আর আন্তঃপ্রজাতিক সংগ্রাম, অন্তঃপ্রজাতিক সংগ্রাম, আর একটা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম, ঠিক আছে। তো আমার যেখানে যে চিত্রটা যে দেওয়া আছে, এটা হচ্ছে ঘাসফড়িংকে শালিক খায়, শালিককে সাপ খায়। এটা কি তোমার হইতেছে, এটা আন্তঃপ্রজাতিক সংগ্রামের মধ্যে পড়ে। এটা কিসের মধ্যে পড়ে, এটা হইতেছে আন্তঃপ্রজাতিক সংগ্রামের মধ্যে পড়ে। তো দেখো আমাকে অপশানে কি বলছে, পরিবেশের সাথে সংগ্রাম না, আন্তঃপ্রজাতিক সংগ্রাম, হ্যাঁ খ নম্বরটা হবে, ঠিক আছে। আর গতে কি বলছে, অন্তঃপ্রজাতিক সংগ্রাম। অন্তঃপ্রজাতিক মানে কি ভাইয়া, নিজেরা নিজ প্রজাতির মধ্যেই কী হবে, সংগ্রামটা হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখন কিছু প্র্যাকটিস দেওয়া আছে তোমাদের। কি বলছে, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমন্বয়ে সৃষ্ট যৌগের নাম কি। দেখো নিউক্লিক অ্যাসিড মানে কি, এখান থেকে আসছে নিউক্লিয়, আর যেহেতু প্রোটিন আছে তো কী বললাম, নিউক্লিয় প্রোটিন, সহজ জিনিসই। এবার দেখো বিবর্তনের মাধ্যমে কিসের উদ্ভব হয়, নতুন প্রজাতির উদ্ভব হয়। বাস মনে রাখবা, বিবর্তনের মাধ্যমে অবশ্যই কী হবে, নতুন প্রজাতির উদ্ভব হবে, ঠিক আছে। তো ভাইয়া এরই মাধ্যমে আমাদের জীবের বংশগতীয় বিবর্তনের এমসিকিউ ক্লাস আজকে আমরা 2 নম্বর ক্লাসের মাধ্যমে শেষ করলাম। আশা করি তোমরা মোটামুটি ধারণা পাইছো কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে, কোনগুলা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চেষ্টা করছি সবগুলো প্রশ্নই ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরও নতুন একটি ক্লাসে।